এর আজকের ভিডিও হচ্ছে অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া। তো প্রথম বিক্রিয়া হচ্ছে যে সক্রিয় ধাতুগুলির সঙ্গে বিক্রিয়া করলে অ্যালকোহল কী হয়। তো ইথানল একটা অ্যালকোহল, সে যদি সোডিয়ামের মতো একটা তড়িৎ ধনাত্মক মৌলের সঙ্গে বিক্রিয়া করে। আচ্ছা, এইখানে কিছু ভুল আছে নোটে, এগুলো চেঞ্জ করে নেবে ভালো করে। সেটা হচ্ছে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে CH3CH2ONA, অর্থাৎ এর নাম হচ্ছে সোডিয়াম ইথক্সাইড। এরপর এমজির সঙ্গে বিক্রিয়া করলে CH3CH2O2 Mg, কারণ এমজির জারণ সংখ্যা 2, মানে সেই জন্য এর যোজ্যতা 2 বলে এটা হোল 2 হয়েছে। একইভাবে অ্যালুমিনিয়ামের সঙ্গে হলে হোল 3Al। তো এই তিনটে একটু ঠিক করে নিতে হবে, নোটে একটু ভুল আছে। নেক্সট হচ্ছে সক্রিয় ধাতুর সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়াগুলি অ্যালকোহলে অম্লধর্মিতা প্রদর্শন করে। এবার অ্যালকোহল যে অম্লধর্মী কেন, তার কিছু এক্সপ্লেনেশান দেওয়া আছে। এরকম আরও কিছু ফিজিক্যাল প্রপার্টিস বইয়ে আছে, যেমন দ্রাব্যতা, স্ফুটনাঙ্ক, তারপরে তোমার হাইড্রোজেন বন্ডিংয়ের একটা ব্যাপার আছে। তো এইগুলো পড়তেই পারো, কিন্তু এর অ্যালকোহলের অম্লধর্মিতার কারণটা হচ্ছে এই যে OH বন্ধন। তো এই বন্ধনের যে OH বন্ধনের মধ্যবর্তী যে বন্ধনের ধ্রুবীয়তা, এর জন্যই হচ্ছে অ্যালকোহলগুলোর একটা অম্লধর্মিতা আসে। অর্থাৎ সাধারণ যে নর্মাল যে জল, তার তুলনায় কিন্তু অ্যালকোহল আম্লিক হয়। তার কারণ হচ্ছে এই যে কোনো অ্যালিফেটিক অ্যালকোহলের ক্ষেত্রে তার যে অ্যালকিল গ্রুপটা আছে, যেমন সাধারণত যদি একটা উদাহরণ দেওয়া আছে সিঙ্গেল বন্ড CH, এটা ব্র্যাকেট দিয়ে নিতে পারো নোটে যদি ব্র্যাকেট না থাকে। এটা একটা মিথাইল গ্রুপ, তাহলে এটা অ্যালকিল গ্রুপ। এছাড়াও ইথাইল গ্রুপ হতে পারে, প্রোপাইল গ্রুপ হতে পারে, আইসোপ্রোপাইল গ্রুপ হতে পারে। যাই হোক, একটা অ্যালকিল গ্রুপ এরা, তাহলে এদের একটা ইলেকট্রন বিকর্ষী প্লাস আই এফেক্ট আছে। এর সাহায্যে কী করে, এরা অক্সিজেনের ওপর ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করে। সেই কারণে কি হয়, যে OH বন্ধন আছে, এই OH বন্ধনের ধ্রুবীয়তা কমে যায়। এর ফলে কি হয়, এর অম্লধর্মিতা জলের থেকে বেশি হয়। আবার আমরা যদি কম্পেয়ার করি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে, তো আমরা বলতে পারবো যে 1 ডিগ্রি অ্যালকোহল ইজ মোর অ্যাসিডিক, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহলের আম্লিকতা বেশি 2 ডিগ্রির থেকে। আবার 2 ডিগ্রি অ্যালকোহলের আম্লিকতা বেশি 3 ডিগ্রির থেকে। তো এইভাবে এটা মনে রাখতে হবে। নেক্সট যেটা আছে একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিক্রিয়া, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের এস্টারিফিকেশন বিক্রিয়া। তো এস্টারিফিকেশান বিক্রিয়াটা ভালো করে করতে হবে, এটা টিকাও পড়ে বা এমনি বিক্রিয়াটাও এমনি সাধারণ ক্ষেত্রে পড়ে। এটা হচ্ছে কি লেখা আছে দেখবে, যে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে একটা যদি কার্বক্সিলিক অ্যাসিড এবং একটা অ্যালকোহল যদি বিক্রিয়া করার ফলে এর একটা এস্টার এবং জল উৎপন্ন করে, তো এই প্রসেসটাকেই বলা হচ্ছে এস্টারিফিকেশান। যেমন একটা উদাহরণ নেওয়া হয়েছে কি, যে অ্যাসিটিক অ্যাসিড সে যদি ইথানল C2H5OH, ইথানল, তারা বিক্রিয়া করে গাঢ় H2SO4 এর উপস্থিতিতে, তাহলে আমরা একটা এস্টার পাবো যেটার নাম হচ্ছে ইথাইল অ্যাসিডেট, অর্থাৎ CH3COO, অর্থাৎ এখানে একটা ও এখানে একটা ও, CH3COO C2H5 এর নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট, এবং তার সঙ্গে জল। এবারে এটা স্পেশাল প্রশ্ন অনেক সময় থাকে, যে যদি অ্যাসিডের উপস্থিতিতে O18 যুক্ত, O18 মানে অক্সিজেনের 18 আইসোটোপ যুক্ত মিথানল নেওয়া হয়, অর্থাৎ যে মিথানলটা ব্যবহার করা হয়েছে তার অক্সিজেনটা O18 নেওয়া হয়, তাহলে এখন দেখতে হবে যে এই O18টা যে উৎপন্ন যে এস্টার তার মধ্যে থাকবে, নাকি জলের হয়ে বেরিয়ে যাবে, মানে জলের H2ওর মধ্যে O18 থাকবে, না উৎপন্ন এস্টারের O18 থাকবে। তো এর দ্বারা এটা স্টাডি করে দেখা যায় যে যে মিথাইল বেঞ্জোয়েট যে এস্টারটা উৎপন্ন হয়, তো সেক্ষেত্রে দেখা যাবে যে O18টা ওই এস্টারের মধ্যেই আছে। অর্থাৎ এ থেকে এটাই প্রমাণিত হয় যে এক্ষেত্রে যে আমরা যে মিথানল ব্যবহার করেছি তার যে ওটা, সেটা এস্টারের মধ্যে থাকে। বেঞ্জোইক অ্যাসিডের OH আর এই যে মিথানল তার H, এরা দুজন জল হয়ে এইভাবে বেরিয়ে যায়, অর্থাৎ এইটা কিন্তু এস্টারের মধ্যে রয়ে যায়, মানে এইভাবে এরা জল হয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, তো এইটাই হচ্ছে স্টাডিতে দেখা গেছে। অ্যাসিড ক্লোরাইড ও অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গে বিক্রিয়া, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিক্রিয়া, বহুবার পরীক্ষায় এসেছে। মেনলি বিক্রিয়াকারী আছে, তো বিক্রিয়াটা ভালোভাবে করতে হবে। দেখা গেছে যে অ্যাসিড ক্লোরাইড, ঠিক আছে, তার সঙ্গে মানে RCOCl, এটা অ্যাসিড ক্লোরাইড, এর সঙ্গে যদি কোনো একটা অ্যালকোহলকে নেওয়া হয় পিরিডিনের উপস্থিতিতে, তাহলে দেখা যাচ্ছে একটা এস্টার উৎপন্ন হয় এবং HClটা বেরিয়ে যায়। অর্থাৎ এটাকে যদি আমি এইভাবে বলতে পারি, HClটা এইভাবে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। আশা করছি বুঝতে পারছো। HCl একইভাবে অ্যাসিড অ্যানহাইড্রাইড যদি নেওয়া হয়, অ্যানহাইড্রাইডের সংকেত তোমরা জানো যে RCOO, আবার একটা CO, আবার R, এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। ঠিক আছে, অ্যাসিডিক অ্যানহাইড্রাইড হয় ইত্যাদি, এরকম অ্যানহাইড্রাইড বিভিন্ন হতে পারে। তো এরকম তার সঙ্গে যদি একটা অ্যালকোহল নেওয়া হয় পিরিয়ডের উপস্থিতিতে, তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে RCO
ডবল ও আর প্রাইম, অর্থাৎ এখান থেকে আর সি ডবল ও এইচ মানে এইটা এইভাবে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই অংশটা বেরিয়ে যাচ্ছে যে আর সি ডবল এইচ হিসাবে, আর বাকি অংশটা জুড়ে গিয়ে স্টার্ট হচ্ছে। তো এইভাবে বিক্রিয়াটা হয়, ভালো করে এটা করতে হবে। এখানে উদাহরণও আছে দুটো। প্রথমেটা যেটা বললাম অ্যাসিটাইল ক্লোরাইড, তার সঙ্গে যদি ইথানল নেওয়া হয় সেই একইভাবে HClটা এইভাবে এখান থেকে বেরিয়ে গিয়ে ইথাইল অ্যাসিটেট উৎপন্ন হয়েছে। এভাবে দেখো CH3COO, এখানে একটা ও আছে, এখানে একটা ও, তাই COO C2H5, এভাবে একটা এস্টার তৈরি হয়েছে। এবার একইভাবে যদি অ্যাসিটিক অ্যানাহাইড্রাইড নেওয়া হয়, তাহলে অ্যাসিটিক অ্যানাহাইড্রাইডের সংকেত আগে থেকেই জানো। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, তা এইভাবে CH3COOH, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড বেরিয়ে যাচ্ছে, পড়ে থাকছে CH3COO C2H5 ইথাইল অ্যাসিটেট। তাহলে এইভাবে এই বিক্রিয়াটা হয়। তো এই পিরিডিনের উপস্থিতিতে অ্যাসিড অ্যানাহাইড্রাইড এবং অ্যাসিড ক্লোরাইডের সঙ্গে যে অ্যালকোহলের বিক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বিক্রিয়া বহুবার আসে। নেক্সট হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, সেটা হচ্ছে যদি অ্যালকোহলে PCl5 বা SOCl2 দেওয়া হয় কী হয়। তো PCl5 দিলে কী হয়, OHটা রিপ্লেসড হয়ে কী হয়ে যায়, CH3Cl, তার সঙ্গে POCl3 উৎপন্ন হয়, HCl উৎপন্ন হয়। এইভাবে এটা দেখে রাখতে হবে। নেক্সট হচ্ছে থায়োনিল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া বহুবার কী ঘটে, সমীকরণ সহ সালে এসেছে, ভালোভাবে পড়ে রাখতে হবে যে যদি আমরা একটা ইথানলকে থায়োনিল ক্লোরাইড পিরিডিনের উপস্থিতিতে রিফ্লাক্স করি, তাহলে আমরা কী পাবো, ক্লোরোইথেন অর্থাৎ C2H5Cl, তার সঙ্গে SO2 গ্যাস এবং HCl আমরা পাবো। এটা ভালো করে রাখতে হবে। তো এই বিক্রিয়াগুলো করে রাখতে, এটা সালে বোধহয় এসে হচ্ছে, ওই জন্য করে দেওয়া আছে, এই সেম বিক্রিয়াটা করে নেবে। এবারে হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া, এটা জাস্ট দেখে রাখতে হবে যে যদি অ্যালকোহল অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে Al2O3 উপস্থিতিতে এবং 360 ডিগ্রি টেম্পারেচারে, তো ইথাইল অ্যামিন অর্থাৎ একটা 1 ডিগ্রি অ্যামিন পাওয়া যাবে। আবার এই 1 ডিগ্রি যে অ্যামিন পেলাম ইথাইল অ্যামিন, সে যদি আবার অ্যালকোহল এবং Al2O3 উপস্থিতিতে বিক্রিয়া করে 2 ডিগ্রি অ্যামিন পাবো। আবার এই 2 ডিগ্রি অ্যামিন সে যদি আবার ইথানলের সঙ্গে Al2O3 উপস্থিতিতে বিক্রিয়া করে 3 ডিগ্রি অ্যামিন পাবো। তো এটা একটা নর্মাল বিক্রিয়া, এটা অ্যামিন চ্যাপ্টারে আবার আছে, তখন আবার পড়ানো যাবে, একবার দেখে রাখতে হবে। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই বিক্রিয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উইথ তোমার মেকানিজম সমেত করে রাখতে হবে। তো এটা হচ্ছে অ্যালকোহলের নিরোধন বা ডিহাইড্রেশন। এর আগে যখন আমরা অ্যালকোহল প্রিপারেশন করেছিলাম, এর উল্টো বিক্রিয়াটা করেছিলাম, তখন আমরা ইথিলিন এর জল যোজন দ্বারা ইথানল তৈরি করেছিলাম। এটা হচ্ছে জাস্ট উল্টো, এটা ইথানল অর্থাৎ যে কোনো অ্যালকোহলকে আমরা গাঢ় H2SO4 এবং উচ্চ তাপমাত্রায় আমরা যদি উত্তপ্ত করি, আমরা অ্যালকিন পেয়ে যাব। তো এইভাবে বিক্রিয়াগুলো, 3টে বিক্রিয়া আছে। প্রথম বিক্রিয়া হচ্ছে ইথানল, তাকে দিলে ইথিলিন পাওয়া যাবে। দ্বিতীয় হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল অর্থাৎ প্রোপান টু অল 2 ডিগ্রি অ্যালকোহল, বা এর নাম হচ্ছে আরেকটা নাম হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। একে যদি আমি গাঢ় H2SO4 সহযোগে 100 ডিগ্রি সি টেম্পারেচারে উত্তপ্ত করি, আমি প্রোপিন পাবো। ঠিক আছে, অর্থাৎ যতগুলো কার্বন সেই অনুযায়ী অ্যালকিন হবে। আবার যদি টার্সিয়ারি বিউটাইল গ্রুপযুক্ত একটা অ্যালকোহল, অর্থাৎ টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহলকে যদি গাঢ় H2SO4 উপস্থিতিতে 80 ডিগ্রি টেম্পারেচারে যদি উত্তপ্ত করি, আমি 2 মিথাইল প্রোপিন পাবো, অর্থাৎ এরকম একটা প্রোপিন 3 ডিগ্রি প্রোপিন পাবো। তো মানে 3 ডিগ্রি মানে যেটা বলা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে, তো এইভাবে তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে ইথিলিন পেলাম, 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে প্রোপিন পেলাম, 3 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে 2 মিথাইল প্রোপিন পাবো। তো এটা ওই জন্য 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি লেখা হয়েছে। এর সঙ্গে কিন্তু এই অ্যালকিনের কোনো সম্পর্ক নেই, এটা মনে রেখো। আচ্ছা, এবার এই মেকানিজমটা করে দেখাতে হবে। প্রথমেই বলে রাখি যে এই যে মেকানিজমটা, এটা হচ্ছে E1 পাথ মেনটেন করে। E1 এর পুরো নাম হচ্ছে ইউনিমলিকিউলার এলিমিনেশন রিয়াকশন। এলিমিনেশন মানে অপসারণ বিক্রিয়া, অর্থাৎ অপসারণ ক্রিয়া কৌশল এ মেনে চলে। ইউনিমলিকিউলার কেন? কারণ যেটি এর স্লো স্টেপ অর্থাৎ ধীর গতিসম্পন্ন স্টেপ, অর্থাৎ RDS যেটাকে বলি, অর্থাৎ এই স্টেপে একটাই মলিকিউল অর্থাৎ একটাই অণু অংশগ্রহণ করে, সেই জন্য এটাকে বলা হয় E1। এই স্টেপে এলিমিনেশনটা হয়, সেই জন্য কি E1 বলা হয়। তো এর মেকানিজমটা কীভাবে হচ্ছে আমরা একটুখানি দেখার চেষ্টা করব। আমি একটু এক জায়গায় করছি, দেখো কীভাবে। তো এর যে নর্মাল প্রসিডিওর সেটা এইভাবে হয় যে একটা অ্যালকোহল এভাবে হাত পা ছেড়ে শুধু OHটাকে লেখা হয়েছে। ধরো এটা আছে CH3 অর্থাৎ একটা এইচকে নিচে নেওয়া হয়েছে, এখানে CH2OH, এখানে দুটো এইচ আছে এখানে, তাই এটা লিখি নাই। তো এইটাকে কী হচ্ছে, তাহলে এখানে যেটা বুঝতে পারছি যে OH এখান থেকে এই জলটা এভাবে বেরিয়ে যাবে, একটা অ্যাসিড দিয়ে উত্তপ্ত করলে হয়ে গিয়ে, তাহলে এটা বেরিয়ে গেলে এখানে একটা ডবল বন্ড চলে আসবে, ওই আমরা অ্যালকিন পাবো। তো এটা হচ্ছে নর্মাল চিন্তাভাবনা, নর্মাল। কিন্তু মেকানিজমটা কীভাবে হচ্ছে আমরা একটা দেখি। মেকানিজম যে কোনো একটা আমি বিক্রিয়া ধরে মেকানিজম দেখাচ্ছি। তা প্রথমেই যেটা, এটা এখানে একটা হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি করে নেওয়ার ব্যাপার আছে, যেটা হচ্ছে H2SO4 আগের মতোই। সে যদি H2SO4 সে যদি H2Oর সঙ্গে বিক্রিয়া করে, তাহলে একটা H3O+
এবং তার সঙ্গে HSO4 মাইনাস। ঠিক আছে, তো এই আমরা পেয়ে গেলাম ইলেকট্রোফাইল। এবারে কিভাবে বিক্রিয়া হয় দেখো। তো প্রথমেই যেটা আছে স্টেপ 1, স্টেপ 1-এ কী হচ্ছে, তো আমি তৃতীয় বিক্রিয়াটা করে দেখাচ্ছি, ওটা দেখানোর সুবিধে। এছাড়াও একটা নোটে করা আছে, সেটাও তোমরা করে নেবে, এটা আমি করে একবার বোঝাবার চেষ্টা করছি আর কি। তো দেখো কীভাবে আছে, তাহলে একটা 3 ডিগ্রি অ্যালকোহল নেওয়া হয়েছে, CH3 CH3 CH3, এখানে আছে OH। তাহলে এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল এটার নাম আমরা জানি। তো এখানে O এর দুটো লোন পেয়ার ইলেকট্রন আছে। তাহলে এইখানে এই যে ইলেকট্রোফাইলটা তৈরি করেছি, তাহলে আমরা এইভাবে লিখছি H সিঙ্গেল বন্ড OH2 প্লাস। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এইখান থেকে কি হচ্ছে, এই যে লোন পেয়ারটা এইখানে অ্যাটাক করছে, যার ফলে এইটা এরকম তুলে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে দেখা যাক। তা আমরা যেটা পড়ে থাকছে যে এইভাবে লিখতে পারি 3টে CH3 বলে, তাহলে CH3 সিঙ্গেল বন্ড C, তাহলে এখানে সিঙ্গেল বন্ড OH2, এই লোন পেয়ারটা এখান থেকে চলে গেছে বলে আমরা এখানে লিখতে পারি প্লাস, আর একটা নিচে লোন পেয়ার পড়ে আছে। ঠিক আছে, তো এখানে OHটা OH2 হয়ে গেছে Hটা নিয়ে নেওয়ার ফলে, এবং অবশ্যই তার সঙ্গে H2O তো বেরিয়ে গেছে, এই যে বেরিয়ে গেছে H2O, তো এটা হয়েছে। তাহলে আমরা এইটা মেনলি পেলাম। এবার স্টেপ 2-তে দেখো কি হচ্ছে। স্টেপ 2-তে এইটাকে আমি নিয়ে নিচ্ছি যে CH3 ঠিক আছে, C সিঙ্গেল বন্ড OH2 প্লাস, যেমন লোন পেয়ার আছে লোন পেয়ার। এই স্টেপটাই হচ্ছে RDS বা রেট ডিটারমাইনিং স্টেপ। এটা হচ্ছে সব থেকে স্লো স্টেপ, এটাকে বলা হয় RDS। এখানেই এর বিক্রিয়ার যে ক্রম নির্ণয় করা হয়। তো সেই জন্য এইখানে কি হচ্ছে ব্যাপারটা, এখান থেকে যদি বইয়ে মানে আমার নোটে না থাকে, এটা এইভাবে বেরিয়ে যাচ্ছে, এটা করে নিতে পারো। এভাবে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেলে যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে একটা কার্বোক্যাটায়ন, সেটা হচ্ছে CH3 তার মাথায় প্লাস, তার সঙ্গে H2। তো এইটা অ্যাকচুয়ালি যদি ভালোভাবে লেখা হয় তাহলে এইভাবে লিখতে পারি, এইভাবে দেখানো যেতে পারে। 3টে CH3 আছে, ঠিক আছে, এর মাথায় প্লাস, এটাকে বলা হয় কার্বোক্যাটায়ন, এবং এটা অবশ্যই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ঠিক আছে, তো এইটাকে এইভাবে দেখানো যায় বা নাও দেখানো যায়। তা স্টেপ 3 যেটা, এবার এই কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে, তাহলে CH3 নিয়ে নিলাম, C মাথায় প্লাস, এখান থেকে CH2 আর এখানে H। আমি কেন এটাকে এভাবে লিখলাম, হোল 3টাকে এইভাবে লিখে নিলাম কারণ আমার সুবিধার জন্য। এটা কিন্তু এটা একইভাবে লেখা হয়েছে, জাস্ট এটাকে CH3টাকে আলাদা করে নেওয়া হয়েছে। তাহলে এটা যে H2ওটা কন্ডিশনে আছে সেই H2ওটাকে নিলাম। তাহলে এই H2ওর এই যে লোন পেয়ার, এ হাইড্রোজেনকে অ্যাটাক করবে, করলে পরে এদের মাঝখানের এই যে সিগমা বন্ধন, এটা এই দুজনের মাঝখানে এখানে এসে পড়বে। তাহলে এর ফলে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে CH3 তাহলে এখানে ডবল বন্ড হয়ে গেছে এখন CH2, তার সঙ্গে H3O প্লাস। তাহলে এইটাকেই যদি ভালোভাবে লেখা হয় তাহলে কিভাবে লিখব, CH3 ডবল বন্ড CH2। তাহলে এটাই হচ্ছে প্রোডাক্ট, এর নাম হচ্ছে 2-মিথাইল প্রোপিন। তাহলে এইভাবে এর মেকানিজমটা হয়। আশা করছি বোঝা গেল। এছাড়াও আরও দুখানা বিক্রিয়া আছে, এইখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এইখানে আরও দুখানা বিক্রিয়া আছে। এই দুটো নিজে মেকানিজম করার চেষ্টা বাড়িতে করবে, এটা সম্ভবত করে দেওয়া আছে নোটে, এই দুটো করার চেষ্টা করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যালকোহলের জারণ। তো এই মেকানিজমটা করে দেওয়া আছে, বুঝতে পারছো, আগেই বললাম। তো আর একটা আছে, সেটা নিজেরা করার চেষ্টা করবে। এটা হচ্ছে অ্যালকোহলের জারণ। তাহলে জারণ আমি আগেই বলেছি যে 1 ডিগ্রি যে অ্যালকোহল তাকে জারিত করলে অ্যালডিহাইড পাওয়া যায়, অ্যালডিহাইডকে জারিত করলে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। আবার একইভাবে 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কিটোন পাওয়া যাবে, এবং কিটোনকে যদি জারিত করা হয় তো কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। তো এই হচ্ছে প্রসেস, মনে রাখতে হবে 1 ডিগ্রি 2 ডিগ্রি, এটা হচ্ছে ব্যাপার। একটা অ্যালডিহাইড উৎপন্ন, একটা কিটোন উৎপন্ন। তো জারক দ্রব্যগুলো কি জেনে নিই। জারক দ্রব্য
স্ট্রং যে জারক দ্রব্য বা তীব্র জারক দ্রব্য সেটা হচ্ছে K2Cr2O7 H2SO4, বা K2-র জায়গায় এখানে হতে পারতো Na2Cr2O7, এটাও দিতে পারতাম /H2SO, গাঢ় H2SO4, এটাও দেওয়া যেত, একই ব্যাপার, দুটো একই জিনিস। তো এটা নালে এটা ক্ষারীয় KMnO4 অথবা লঘু HNO3। কিছু মৃদু জারক দ্রব্য যেমন কলিনের বিকারক, অনেক সময় শর্ট কোশ্চেন পড়ে কলিনের বিকারক কি, সেটা হচ্ছে এই CrO3 আর পিরিডিনের যে মিশ্রণ। এছাড়া পিসিসির ফুল ফর্ম হচ্ছে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। তো এই দুটো জিনিস একটু বইয়েতে যদি খোঁজো সেখানে আরও একটু ডিটেলসে পাবে, এটা একটু দেখে রাখবে শর্ট কোশ্চেনের জন্য, এদের ফুল ফর্ম এবং কী কাজে লাগে। তো কীভাবে হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল ইথানল, তাকে যদি এরকমভাবে জারিত করা হয় তাহলে আমরা পাবো অ্যাসিটালডিহাইড। মনে রাখতে হবে যতগুলো অ্যালকোহলে কার্বন আছে জারিত হওয়ার পর যে অ্যালডিহাইড উৎপন্ন হবে তাতে জন্য ততগুলোই কার্বন থাকে, তাহলে দুটো কার্বনযুক্ত ইথানল জারিত হয়ে দুটো কার্বনযুক্ত অ্যালডিহাইড অর্থাৎ অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়েছে। আবার অ্যাসিটালডিহাইড তাকে যদি আমি জারক দ্রব্য দিয়ে জারণ করি তাহলে সেটা কি পাবো, অ্যাসিটালডিহাইড হয় অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এখানেও দেখো দুটো কার্বন, এই অ্যাসিটিক অ্যাসিড যে উৎপন্ন হয়েছে সেখানেও দুটো কার্বন, তো এইভাবে এটা মেনটেন্ড হয়। এবার একটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, তাকে যদি জারিত করা হয় তাহলে আমি যেটা পাবো, আমি আগেই বলেছি যে একটা কিটোন পাবো, তাহলে আমরা পেলাম অ্যাসিটোন। তখন কিন্তু অ্যালডিহাইড পাবো না, 2 ডিগ্রির ক্ষেত্রে পাবো অ্যাসিটোন। আবার একে যদি জারিত করি তো পাওয়া যাবে CH3COO, তার সঙ্গে CO2 উৎপন্ন হবে। তো এইটা মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে যেটা সেটা হচ্ছে টারসিয়ারি অ্যালকোহলে জারণ করাটা খুবই কঠিন কাজ, জারিত হবে কিন্তু তার জন্য প্রচুর তীব্র জারক দ্রব্য যেমন K2Cr2O7 H2SO4 বা ক্ষারীয় KMnO4 বা KMnO4 H2SO4 ইত্যাদি মিশ্রণ লাগবে। তাহলে সেক্ষেত্রে কী হবে, 3 ডিগ্রি অ্যালকোহল প্রথমে নিরোধিত হবে, হয়ে সেটা অ্যালকিনে পরিণত হবে। তাহলে এক্ষেত্রে অ্যালডিহাইড বা কিটোন হবে না, সেক্ষেত্রে হবে অ্যালকিনে প্রথমে পরিণত হবে, এবং পরবর্তীকালে সেই যে অ্যালকিন যেটা পেলাম, তো এক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো টারসিয়ারি এটা বিউটাইল অ্যালকোহল, এটা 3 ডিগ্রি অ্যালকোহল, তাহলে জারিত করা হয়েছে, করলে এখানে একটা 2 মিথাইল প্রোপিন অর্থাৎ একটা অ্যালকিন পেলাম, তাকে আবার K2Cr2O7 H2SO4, এটা এইভাবে লেখা আছে কিন্তু নর্মালি আমরা এইভাবেই লিখবো, ঠিক আছে, এটা যেন কেউ কনফিউজ না হয়ে যায়। তো এইটা হয়ে গেলে আমরা অ্যাসিটোন পাবো, আবার তাকে জারিত করলে অ্যাসিটোন আবার জারিত হয়ে আমরা অ্যাসিটিক অ্যাসিড CO2 পাবো। তো এইভাবে 3 ডিগ্রি অ্যালকোহলকে কমপ্লেক্স একটা, এর জারণটা কমপ্লেক্স, তুলনামূলক 1 ডিগ্রি 2 ডিগ্রির তুলনায় এটা অনেক কমপ্লেক্স এর জারণ। নেক্সট হচ্ছে যেটা অ্যালকোহলের হাইড্রোজেনেশন, এটা একসময় খুব বিক্রিয়াটা আসতো এবং বিক্রিয়াকার এটা মেনলি পড়ে। তো যে কোনো অ্যালকোহলকে কপার চূর্ণ সহযোগে অ্যালকোহল যে বাষ্প, অর্থাৎ এই যে অ্যালকোহলটা নেওয়া হচ্ছে এটা কিন্তু অ্যালকোহলের বাষ্প, মনে রাখতে হবে। তো যখনই কী ঘটেতে থাকবে যে ইথানল বাষ্প বা মিথানল বাষ্প কপার চূর্ণের উপর দিয়ে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চালনা করা হলে কি পাওয়া যাবে, তখনই যেন এই বিক্রিয়াটার কথাটা মাথায় আসে। তো এই বিক্রিয়াটায় কি হয়, তো এক্ষেত্রেও এই ডিহাইড্রোজেনেশন হয়ে যদি এটা মিথানল হয় তাহলে এরও একটা কার্বন উৎপন্ন হয়, ফর্মালডিহাইড, তাহলে এরও একটা কার্বন। যদি ইথানল হয় তাহলে দুটো কার্বনযুক্ত অ্যালডিহাইড অর্থাৎ অ্যাসিটালডিহাইড উৎপন্ন হবে। যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয় অর্থাৎ এটা আইসোপ্রোপাইল অ্যালকোহল, তাহলে আমি আগেই বলেছি সে উৎপন্ন হবে কিটোন অর্থাৎ এটা অ্যাসিটোন উৎপন্ন হয়েছে। 3 ডিগ্রির ক্ষেত্রে 2 মিথাইল প্রোপিন অর্থাৎ এক্ষেত্রে যে কেসটা বলেছি সেটাই উৎপন্ন হবে। তো এইটা একটু ভালো করে মনে রাখবে, এর মধ্যে মেনলি এইটা আর এইটা বেশি আসে। তো একটা বিক্রিয়া এরকম এসেও ছিল, এটা একটা সালের প্রশ্ন, যে মিথাইল বাষ্প উত্তপ্ত কপার চূর্ণের উপর দিয়ে চালনা করা হলো এবং উৎপন্ন পদার্থের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটানো হলো, সমীকরণ সহ উৎপন্ন মুখ্য পদার্থগুলির নাম এবং অন্তিম যৌগের গঠন সংকেতটা লেখো। তাহলে এত বড় একটা কোশ্চেন, তা এর মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে এই অ্যালকোহল চ্যাপ্টারের এই মিথাইল বাষ্পর কেসটা, সেকেন্ড প্রশ্নটা হচ্ছে এটা অ্যালডিহাইড চ্যাপ্টারের প্রশ্ন, সেটা অ্যালডিহাইডের সময় আরও ভালো করে বোঝাবো, সেটা হচ্ছে উৎপন্ন যে পদার্থের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া। তো প্রথমতেই হচ্ছে যেটা পাওয়া যাবে এই বিক্রিয়াটা, এই যে তোমার মিথানলের ওপর দিয়ে কপার চূর্ণ, তাহলে ফর্মালডিহাইড, এই ফর্মালডিহাইড মানে অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইডের সঙ্গে যে অ্যামোনিয়ার বিক্রিয়া, এই বিক্রিয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা উৎপন্ন হয় ইউরোট্রপিন বলে একটা বস্তু যার সংকেত হচ্ছে CH2O6N4, তার সঙ্গে জল। তো এই তার সংকেতটা এইটা, তো এইটা এখন বোঝা যাচ্ছে না, পরে যখন অ্যালডিহাইড হবে আমি বড় করে এটা এঁকে দেখো, অনেক সময় গঠনটা পড়ে।